আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তো তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এমন একটা টপিক যে এই টপিকসে আমাদের রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। রাসায়নিক শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের টপিক্সের মূল পয়েন্ট। তো এখানে আমরা আগে হয়তো শিখেছি যে তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়া সেটা ছিল যে একটা ব্যাটারি থাকতো, সেই ব্যাটারি থেকে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করা হতো। বাট এইখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে উল্টা আমাদের তড়িৎ ক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, সেই জন্য এটাকে বলবে তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ রাসায়নিক শক্তি, আমরা যে কোনো একটা বলতে পারি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, তো প্রথমে আমাদের চিত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো চিত্রটা তবে এইটার ক্ষেত্রে আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটা চিত্র আঁকতে হবে, অর্থাৎ দুইটা আমাদের পাত্র নিতে হবে। এবং আমরা যদি তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে আমরা সাধারণত একটা পাত্র নিয়েছিলাম এবং একটা পাত্রের মধ্যে দুইটা অ্যানোড এবং ক্যাথোড দণ্ড নিয়েছিলাম, সেটা দিয়ে আমরা সম্পন্ন করেছিলাম। বাট আমাদের এইটার ক্ষেত্রে দুইটা চিত্র নিতে হবে এবং দুইটা আলাদা আলাদা দণ্ড নিতে হবে, নিয়ে আমাদের সেখানে অ্যানোড এবং ক্যাথোড যুক্ত করে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এ একটা চিত্র দেওয়া আছে আর এ একটা চিত্র দেওয়া আছে। এখন এই প্রথম চিত্রের মধ্যে দেওয়া আছে জিঙ্ক সালফেট আর দ্বিতীয় চিত্রের মধ্যে দেওয়া আছে কপার সালফেটের দ্রবণ। এখন এইখানে আমরা যে দণ্ডটা ব্যবহার করেছি সেই দণ্ড হচ্ছে জিঙ্কের দণ্ড, আর এইখানে যে দণ্ডটা ব্যবহার করেছি সেটা হলো কপারের দণ্ড। ঠিক আছে, মানে যেটা আমরা অ্যানোড আর ক্যাথোড হিসেবে যে দণ্ডটা ব্যবহার করেছি, অ্যানোড হিসেবে যে দণ্ডটা ব্যবহার করেছি সেটা হলো জিঙ্কের দণ্ড এবং ক্যাথোড হিসেবে যে দণ্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে কপার দণ্ড। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন জিঙ্কের দণ্ড নিলাম। তার কারণ হচ্ছে আমরা জানি যে ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী জিঙ্ক হলো ধাতু সক্রিয়তা বেশি এবং কপারের কম, সেই জন্য আমরা জিঙ্ককে অ্যানোড হিসেবে নিয়েছি এবং কপারকে আমরা ক্যাথোড হিসেবে নিয়েছি। এখন এটা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে নিলাম কেন? কারণ আমরা জানি যে ধাতু সক্রিয়তা সিরিজ অনুযায়ী যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি তার ধাতু সক্রিয় তত বেশি, মানে যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতু সক্রিয়তা তত বেশি। যেহেতু আমাদের এখানে বিক্রিয়া ঘটানো দরকার, সেজন্য আমাদের এখানে অবশ্যই আমাদের জিঙ্কের ধাতু সক্রিয়তা বেশি, সেই জন্য আমরা জিঙ্ককে অ্যানোড হিসেবে নিয়েছি এবং কপারকে ক্যাথোড হিসেবে নিয়েছি। তো এখানে খেয়াল করতে হবে যে আমরা যে মূলত রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তিতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এই দ্রবণটা, এবং এই দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। এখন এই কপার সালফেটের দ্রবণটা জলীয় দ্রবণ অবশ্যই কপার 2+ আয়ন দেবে এবং সালফেট -আয়ন দেবে, এবং জিঙ্ক সালফেটটা অবশ্যই জিঙ্ক 2+ আয়ন দেবে এবং সালফেটটা SO4 2- আয়ন দান করবে। তাহলে এখানে SO4 2 হিসেবে দেবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে বিষয়টা, তার আগে আমরা একটু বিবরণটা একটু পড়ি যে এখানে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে, তড়িৎ রাসায়নিক কোষ এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে রাসায়নিক শক্তি থেকে যদি আমরা তড়িৎ শক্তিতে রূপান্তর করি সেটাকে বলবে তড়িৎ রাসায়নিক কোষ। আর আমরা যদি বলি তড়িৎ বিশ্লেষণ কোষ কি, তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষ উল্টাটা, যে তড়িৎ শক্তি থেকে আমাদের রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদের একটা ব্যাটারি দেওয়া থাকবে, সেই ব্যাটারির সাহায্যে বা ব্যাটারি দিয়ে আমাদেরকে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। বোঝাতে পারলাম? মানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করলে সেটা হবে তড়িৎ রাসায়নিক কোষ। আর যদি আমরা উল্টা করি, যে তড়িৎ শক্তি থেকে আমরা রাসায়নিক শক্তিতে যদি রূপান্তর করি তাহলে সেটাকে বলে তড়িৎ বিশ্লেষণ কোষ। বাট আমরা এখন ওটা নিয়ে আলোচনা করবো না। তো এখানে একটু বুঝতে হবে যে সর্বপ্রথম ডেল্টা তড়িৎ রাসায়নিক কোষ প্রচলন করেন সর্বপ্রথম, এবং দুইটি তড়িৎ কোষের আয়ন সময়ের সমতা রক্ষা করার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। এখন দুইটা পাত্রের আমাদের আয়ন সমতা বিধান করার জন্য বা সমতা করার জন্য আমাদের অবশ্যই লবণ সেতু আকৃতি ইউ আকৃতি কাঁচনল ব্যবহার করতে হবে। এটা হলো মেন পয়েন্ট। তো পরে এখানে আমরা একটু খেয়াল করি যে লবণ সেতুতে আমরা পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামিনিয়াম ক্লোরাইড, অ্যামিনিয়াম নাইট্রেট ইত্যাদি লবণের পেস্ট ব্যবহার করা যাবে। বাট তরল কিংবা কঠিন ব্যবহার করা যাবে না। কেন? কারণ তরল হলে তো মিশে যাবে। তরল হলে তো ওই যে এইখানে যে লবণ সেতুটা ছিল, এই লবণ সেতুটা যদি আমি এখানে যদি তরল কোনো পদার্থ দিই বা তরল কোনো লবণ দিই, সে কিন্তু এখানে অবস্থান করতে হবে, সে কিন্তু নিচে চলে যাবে। সেই জন্য আমরা এইখানে কিন্তু
মানে তরল বা কঠিন কোনো পদার্থ ব্যবহার করতে পারবো, অর্থাৎ লবণটা, যে লবণ সেতুতে যে লবণটা আমরা ব্যবহার করবো, এইখানে যে লবণটা ব্যবহার করবো সেই লবণটা আমাদের অবশ্যই পেস্ট আকারে নিতে হবে যেন সেটা এখানে আটকে থাকে। যদি কঠিন হয় তাহলে তো মানে আয়নগুলো চলাচল করতে পারবে না, যদি তরল হয় তাহলে আয়নগুলো চলাচল করতে হবে। তাহলে পেস্ট আকার নিলে অবশ্যই আমাদের তরলটা ওখানে স্থায়িত্বভাবে থাকবে এবং সেটা আয়ন সমতাবিধান করতে পারবে। তাহলে এখানে খেয়াল করি আমরা একটু, যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ রূপান্তর, এইটা বোঝার আগে আমাদের চিত্রটাকে ভালোভাবে বুঝতে হবে। চিত্রটা এখানে একটু খেয়াল করি, যে জিঙ্ক সালফেট জলীয় দ্রবণে জিঙ্ক 2+ আয়ন দান দেবে এবং SO4 2- আয়ন দেবে, কপার সালফেট কপার 2+ আয়ন দেবে এবং কি জলীয় দ্রবণে SO4- আয়ন দেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে আমরা জিঙ্ক যে দণ্ড নিয়েছিলাম, যে অ্যানোড যে দণ্ডটা নিয়েছিলাম, সেই দণ্ডটা হচ্ছে এইখান থেকে দুইটা ইলেকট্রন, সেই এই দণ্ড থেকে দুইটা ইলেকট্রন এই যে জলীয় দ্রবণ যে জিঙ্ক 2+ ছিল সেই 2+কে দান করবে, ঠিক আছে। তাহলে এখানে যে জলীয় দ্রবণ 2+ ছিল সেই ওইখান থেকে এই দুটো ইলেকট্রন সে কাকে দান করবে, জিঙ্ক 2+কে। এটা দান করার পরে পরবর্তীতে এইখানে এসে এইখানে যে কপার 2+ ছিল, মানে কপার 2+ যেটা জলীয় দ্রবণ ছিল সেইটার সাথে এই দুইটা ইলেকট্রন এখানে যেটা দান করেছিল সেই দানকৃত ইলেকট্রন এই কপারের সাথে যোগ হয়ে যাবে। কপার যোগ হয়ে গেলে এখানে কপার ধাতু হিসেবে পাশে জমা হবে, আর এখান থেকে ক্ষয় হবে, অর্থাৎ এখান থেকে দুইটা ইলেকট্রন সে দান করবে এবং এইখান থেকে জলীয় দ্রবণ যে কপারটা ছিল সেই কপারের সাথে আমাদের সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু এর পাশে লেগে যাবে। কিন্তু কখনো এই যে কপার যে ধাতুটা আছে এই ধাতুটার সাথে কখনো বিক্রিয়া করবে না, কারণ আমরা জানি যে একটা ধাতু আর একটা ধাতুর সাথে কখনো বিক্রিয়া করে না। বিক্রিয়া করার জন্য অবশ্যই একটা জলীয় দ্রবণ এবং একটা অবশ্যই ধাতু হতে হবে, কারণ দুইটা ধাতু কখনো একই সাথে একই বিক্রিয়ায় মধ্যে করতে পারে না, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে যে জিঙ্ক ধাতুটা যেটা ভেঙে গিয়েছিল দুইটা ইলেকট্রন, সেই দুইটা ধাতু মানে যেটা দুইটা ইলেকট্রন ভেঙে গেছিলো সেইটা এই পাশে যে সেই কপার 2+ যেটা জলীয় দ্রবণে আয়নিত হচ্ছে সেটার সাথে আমাদের যোগ হয়ে কপার ধাতুতে পরিণত হচ্ছে, এর পাশে ধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ সলিডে পরিণত হচ্ছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে এইখানে জিঙ্ক দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে জিঙ্ক 2+ হয়ে যায়, এটা জারণ বিক্রিয়া। আর যদি কপার সেই সেই এখানে যদি জলীয় দ্রবণে কপার যে 2+ ছিল সে কপার 2+ আয়ন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু কপার ধাতুতে রূপান্তরিত হয়। তাহলে এখানে যদি আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দুটো ইলেকট্রন কাটা যাবে, আর এখান থেকে জিঙ্ক প্লাস কপার 2+, আর এখান থেকে জিঙ্ক 2+ প্লাস কপার। এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত তড়িৎ রাসায়নিক কোষ।